জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। যমুনায় জামাতে ইসলামের সঙ্গে বৈঠক চলছে। এরপর সন্ধ্যায় এনসিপি ও সবশেষ বৈঠক হবে বিএনপির সঙ্গে। এ নিয়ে আরও জানাতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে থেকে যুক্ত হয়েছেন শাহাদাত অব্র। জামাতের প্রতিনিধি দলে কারা কারা রয়েছেন, বৈঠকের আলোচ্য সূচির ব্যাপারে কি জানতে পেরেছেন জানাবেন। হাসিব, আপনি যেমনটি বলছিলেন যে ত্রয়োদশ যেই সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু হচ্ছে এই যে দফায় দফায় যেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসার কথা, সেই দফায় দফায় বসার বা বৈঠকের কিন্তু একাংশ কিন্তু হচ্ছে আজকের দিনে কিন্তু হচ্ছে তিনটি রাজনৈতিক দল এনসিপি, বিএনপি এবং জামায়াত ইসলাম, এই তিনটির সাথে কিন্তু বসার কথা রয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু 4:15 নাগাদ প্রবেশ করেছে যমুনার ভেতরে জামায়াত ইসলামের নেতারা। আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরের নেতৃত্বে কিন্তু 4 সদস্যের একটি প্রতিনিধি দল প্রবেশ করেছে যমুনায়। সেখানে কিন্তু বৈঠক চলছে। বৈঠকের আলোচ্য সূচি আগামীর যে নির্বাচন এবং রাজনৈতিক পরিস্থিতি, মূলত হচ্ছে একটি রাজনৈতিক পরিস্থিতি কথা বলতে গেলে কিন্তু আগামী যেই 15ই ফেব্রুয়ারি এর মধ্যে যে নির্বাচন, সেই নির্বাচনের কথা আসে। সেই নির্বাচনে কিভাবে করা যায় এবং নানামুখী উদ্বেগের কথা শোনা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মুখে। সেই উদ্বেগ কমিয়ে এনে কিভাবে দ্রুত নির্বাচন করা যায়, সেই সম্পর্কে কথা হবার কথা রয়েছে। তাছাড়াও নুরুল হক নূর, যার উপরে হামলা করা হয়েছে এবং তার প্রতিবাদে কিন্তু হচ্ছে নানা রাজনৈতিক দল ঐক্যবদ্ধের কথা হওয়ার কথা বলছে এবং তাকে দেখতে গিয়েছে অনেকে। তার পাশাপাশি প্রধান উপদেষ্টা কিন্তু হচ্ছে ফোনের মাধ্যমে জানিয়েছে, ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদও জানিয়েছে এবং তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে এই ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। তার পাশাপাশি কিন্তু হচ্ছে উন্নত চিকিৎসা এবং বিদেশেও যদি চিকিৎসার প্রয়োজন হয় সেই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে নেওয়ার আশ্বাস দিয়েছেন। এই যে চারিদিকে যে জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি এবং গণ অধিকার পরিষদে, বিশেষ করে গণ অধিকার পরিষদ, এনসিপি এবং নানা রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু উঠে এসেছে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি, সেই সম্পর্কেও কিন্তু আলোচনা হতে পারে এমন কথাও আমরা জানতে পেরেছি। সবকিছু মিলিয়ে কিন্তু হচ্ছে আজকের এই বৈঠক কিন্তু আগামী যে ত্রয়োদশ নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে বলাই চলে। এর পরবর্তীতে ধাপে ধাপে হয়তো বা আরও রাজনৈতিক দল যারা আছে তাদের সাথেও বসা হবে। তবে আজকে যদি শুরুতেই বলি যে বিএনপির সাথে কিন্তু হচ্ছে 3টায় বসার কথা থাকলেও সেটি কিন্তু হচ্ছে 7:30টায় বসবে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং 4:30টায় যে জামায়াত ইসলামের সাথে বসার কথা ছিল সেটি 4:15 নাগাদ কিন্তু তারা ভেতরে প্রবেশ করেছে এবং 6টা নাগাদ কিন্তু হচ্ছে এনসিপির সাথে বসার কথা রয়েছে এবং এনসিপির যারা আছেন তাদের কিন্তু হচ্ছে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে 4 সদস্যের একটি দল পৌঁছাবেন এই যমুনায় এবং 6টা নাগাদ কিন্তু হচ্ছে সেই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার পাশাপাশি যদি বিএনপির কথা বলি, সেই বিএনপির কিন্তু হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 4 সদস্যের আরও একটি দল এখানে এসে পৌঁছাবেন এবং পরবর্তীতে কিন্তু হচ্ছে যে বৈঠক, সেই বৈঠকের পরে হয়তো আমাদের সাথে কথা বললে আমরা আরও জানাতে পারবো যে কি বিষয়ে কথা হয়েছে, কি কি সিদ্ধান্ত হলো। এ ছিল আমার কাছে যমুনার থেকে সর্বশেষ। যমুনার সামনে থেকে জামাত ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অব্র। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে প্রভিসি, প্রক্টর, সহকারী প্রক্টর, সাংবাদিক সহ 2 শতাধিক আহত হয়েছেন। শনিবার রাতের সংঘর্ষের জেরে রোববার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা। দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের পাশের জোবরা গ্রাম। বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ চলে দুপক্ষের। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হয় এখন টেলিভিশনের চিত্র সাংবাদিক মোহাম্মদ পারভেজ সহ অন্তত 5 সাংবাদিক। পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, প্রক্টর, সহকারী প্রক্টরও আহত হন। পরিস্থিতি এখনও থমথমে। বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। তবে সংঘর্ষের 3.5 ঘন্টা পর ক্যাম্পাসে প্রবেশ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় ও আশেপাশে কাল রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি করেছে প্রশাসন। এর আগে গত রাতে এক নারী শিক্ষার্থীকে মেসের দারোয়ান কর্তৃক লাঞ্ছনার ঘটনায় স্থানীয়দের সাথে রাতভর সংঘর্ষ হয়।
আমাদের স্যারকে মারছে, আমাদের কোনো শিক্ষার্থী নিরাপত্তা নাই। সব স্টুডেন্টকে বিচ্ছিন্ন করার পর আমাদের ভাইরা মাইর খাইছে। এলাকাবাসী শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এই সময় আমি পরিচয় দিই যে আমি খবরের কাগজের ক্যাম্পাস প্রতিনিধি, তারপরেও তারা আমার কথা শুনেনি এবং আমাকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে। অসংখ্য স্টুডেন্ট এখানে থামানোর চেষ্টা করছিল, ওরা কারো পাত্তা দেয় না। সকল ছাত্রলীগের ক্যাডাররা, সকল বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে ঢুকে হেলমেট পরে তারা আমাদের শিক্ষার্থীদেরকে মারতেছে। কোনো পুলিশ নাই, কোনো কিছু নাই। এ নিয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। শুরুতেই যাচ্ছি মাহফুজের কাছে। মাহফুজ, সেখানকার মেডিকেলের অবস্থা কি, কতজন ভর্তি আছেন, তাদের শারীরিক অবস্থা কি জানাবেন? আসিফ, গত মধ্যরাত থেকে যে সংঘর্ষ শুরু হয়, প্রথম দফায় আমরা দেখেছি ভোর পর্যন্ত সংঘর্ষ চলে, আর দ্বিতীয় দফায় দুপুর 12টা থেকে প্রায় 3.5 ঘন্টা পর্যন্ত সংঘর্ষ চলে। এই দুই দফার সংঘর্ষে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে এখন পর্যন্ত প্রায় 300-র বেশি আহত শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। আমরা দেখেছি যে আসলে গত দ্বিতীয় দফায় যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে কিন্তু গত রাতের চাইতে দ্বিগুণ শিক্ষার্থী আহত হয়। সেখানে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরপরই আহত শিক্ষার্থীদেরকে এই মেডিকেল সেন্টারে নিয়ে আসা হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি, এখনও কিন্তু একজন আহত শিক্ষার্থীকে নিয়ে আসা হয়েছে। মেডিকেল সেন্টারের যারা কর্তব্যরত চিকিৎসক আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন এখন পর্যন্ত 300-র বেশি আহত শিক্ষার্থীকে তারা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তাদের মধ্যে যারা গুরুতর জখম হয়েছেন তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে এই মেডিকেল সেন্টারের চিকিৎসকরা বলছেন যে তাদের জন্য এটি একটি বিরল অভিজ্ঞতা, কারণ অতীতেও এই ধরনের ঘটনা ঘটেছিল, তবে এতগুলো শিক্ষার্থীকে একসাথে তারা চিকিৎসা দিতে দেয়নি, যার কারণে এবার তাদেরকে বেশ হিমশিম খেতে হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি এই যে শিক্ষার্থীরা যারা এই গ্রামবাসীর সাথে সংঘর্ষে জড়িয়েছিল, এর মধ্যে যারা আহত হয়েছেন তাদেরকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে, কারো হাতে, কারো পায়ে, কারো বুকে, আবার অনেকেই কিন্তু আমরা দেখেছি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। আঘাতপ্রাপ্ত শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গ্রামবাসীরা একতাবদ্ধ হয়েই মূলত তাদের উপরে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেছেন, মাথায় আঘাত করেছেন, এবং এর মধ্য দিয়ে কিন্তু তারা বেশ শিক্ষার্থী আহত হয়েছেন। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যিনি প্রভিসি আছেন কামালউদ্দিন, তিনিও কিন্তু আহত হয়েছেন, প্রক্টর আহত হয়েছেন। প্রভিসির সাথে আমরা কথা বলেছি, তিনি জানিয়েছেন মূলত গ্রামবাসীর ভেতরে ছাত্রলীগের ক্যাডাররা ঢুকে মূলত এই হামলাগুলো চালিয়েছে এবং শিক্ষার্থীদেরকে আহত করেছে। এবং তিনি কান্নাজড়িত কণ্ঠে জানিয়েছেন যে আজকে সকাল থেকেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন যোগাযোগ করেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছেন, পুলিশের সাথে কথা বলেছেন, কিন্তু কারো সহযোগিতা তারা কিন্তু পায়নি। প্রায় 2-3 ঘন্টা পর্যন্ত কোনো সহযোগিতা তারা পায়নি, এবং এই জন্য তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও আমরা দেখেছি কিছুক্ষণ আগে, অর্থাৎ 1 ঘন্টা আগেই সেনাবাহিনীর সদস্য, র্যাব, পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। যদিও এখনও থমথমে অবস্থা বিরাজ করছে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু করে অন্যান্য আশেপাশের এলাকাগুলোতে। 144 ধারা জারি করা হয়েছে, সেটি বাস্তবায়নের জন্য মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন। যদিও আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছুক্ষণ পরপরই যারা শিক্ষার্থী আহত হয়েছেন তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এখানে যাদেরকে এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে তারা বলছেন মূলত 2 নম্বর গেট এলাকায়, জুবরা এলাকাতে যারা ছিলেন, সেখানে মূলত যারা আবাসিকে থাকতেন, ভাড়া বাসায় থাকতেন, তাদেরকে টার্গেট করে কিন্তু এলাকাবাসীরা হামলা করছে, সেই বিষয়টি কিন্তু তারা এখানে অভিযোগ করছেন। তো সবকিছু মিলিয়ে আমার কাছে ছিল চট্টগ্রাম মেডিকেল সেন্টারে আহত শিক্ষার্থীদের সব শেষ। ধন্যবাদ মাহফুজ। শোয়েব, আপনার কাছে জানতে চাই, যেহেতু আমরা দেখছিলাম যে মেডিকেল সেন্টারে বেশ গুরুতর অবস্থায় চিকিৎসা নিচ্ছেন শিক্ষার্থীরা, আপনি যেখানে রয়েছেন 144 ধারা জারি হয়েছে এবং বিশ্ববিদ্যালয় এলাকার সর্বশেষ অবস্থা কি, শিক্ষার্থীরা কি বলছেন? আসিফ, বেলা 3:50 দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যৌথ বাহিনী প্রবেশ করে এবং সেই সময়টাতে তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে, কারণ এর আগে প্রায় 3 ঘন্টারও বেশি সময় ধরে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় কিন্তু শিক্ষার্থীরা ব্যাপক হারে আহত হয়েছেন, সেই সাথে স্থানীয় যারা রয়েছেন তাদের পক্ষ থেকেও কিন্তু অনেকে আহত হয়েছেন। এবং সেই ঘটনার প্রায় 3 ঘন্টা পরে যখন যৌথ বাহিনী ক্যাম্পাসে প্রবেশ করে তখন তাদের শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়েন তারা। পরে কিছুক্ষণ আগে, প্রায় ঘন্টাখানেক আগে
শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন যে জোবরা গ্রামটি রয়েছে সেই জোবরা গ্রামে সেনাবাহিনীর সদস্যরা প্রবেশ করে। সেনাবাহিনীর সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন এবং তারা যেটি দেখেছেন যে আসলে ভেতরে যারা হামলার সঙ্গে জড়িত তাদের খোঁজ করেছেন এবং সেই সাথে আমরা দেখেছি ভেতরের প্রায় বেশ ভেতরে গিয়ে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তল্লাশি করেছেন। কিন্তু যেহেতু 3 ঘন্টা ধরে সংঘর্ষ এবং এরপরে প্রশাসনের কর্তারা যখন এসেছেন তখন এক প্রকার আসলে গ্রামের ভেতরে শুনশান নীরবতা বিরাজ করছে ভেতরটাতে। আমরা দেখেছি যে অনেকটা জনমানব শূন্য হয়ে পড়েছে এবং আমরা শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি যারা বিভিন্ন বাসাবাড়িতে ভাড়া থাকতেন এই জোবরা গ্রামে, তারাও কিন্তু তাদের সেই আবাসস্থল ত্যাগ করছেন। তারা কিন্তু সেই নিজের বাসা ত্যাগ করে চলে যাচ্ছেন আজকের এই সংঘর্ষের পরে। এবং শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখেছি যে আসলে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে রয়েছেন এবং তারা কিন্তু এই ভেতরটাতে প্রবেশ করে সেখানে তল্লাশি করে এসেছেন এবং কিছুক্ষণ আগে একজনকে আটক করে শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেছে। এবং এই যে 144 ধারা জারি করা হয়েছে সেই 144 ধারা কিন্তু আগামীকাল রাত 12টা পর্যন্ত বলবৎ থাকবে। এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে এবং তাকে সেনাবাহিনীর সদস্যরা নিয়ে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে বলতে পারি যে এই মুহূর্তে সংঘর্ষ থেমেছে এবং সংঘর্ষ থেমে কিন্তু এই মুহূর্তে অনেকটা এই যে সংঘর্ষ সেই সংঘর্ষ আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে বলা যায়। বিশেষ করে 4টার দিকে যখন সেনাবাহিনীর সদস্যরা এখানে প্রবেশ করেন তারপর থেকে কিন্তু গ্রামবাসীর যারা ছিলেন তারা কিন্তু অনেকটা সরে পড়েন এবং সরে পড়ার পরেই কিন্তু আসলে সংঘর্ষ অনেকটা থেমে যায়। এর আগে আজ দুপুর 12টার দিকে কিন্তু সংঘর্ষের সূত্রপাত হয় এবং সেই সংঘর্ষে কিন্তু দফায় দফায় সংঘর্ষে ব্যাপক অনেক শিক্ষার্থী আহত হয়েছেন এবং পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ কিন্তু চলেছে প্রায় 3 ঘন্টা যাবৎ। সেই 3 ঘন্টা যাবৎ চলা সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কামাল উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর হায়দার আরিফ এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তা কর্মী তিনি আহত হয়েছেন, সহকারী প্রক্টর একজন আহত হয়েছেন এবং সেই সময়টাতে কিন্তু কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন না। অর্থাৎ এই যে 3 ঘন্টা ধরে সংঘর্ষ চলল, শিক্ষার্থীরা বলছেন যে সেই সময়টাতে যদি আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ সময়ে ঘটনাস্থলে উপস্থিত হতেন সেই ক্ষেত্রে হয়তোবা এই যে বিপুল সংখ্যক শিক্ষার্থী আহত হয়েছেন সেই রক্তপাত হয়তো ঠেকানো যেত, সেই হতাহতের সংখ্যা হয়তো আরও কমিয়ে আনা যেত, তেমনটি বলছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা কিছু সংখ্যক ভেতরে রয়েছেন এবং কিছু কিন্তু এই ঘটনাস্থল ত্যাগ করছেন। তো সবকিছু মিলে এলাকায় এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা এখনও তাদের অবস্থানে রয়েছেন, তারা সেখানে এখনও রয়েছে গ্রামের জোবরার যে গ্রামটি সেই গ্রামের প্রবেশ পথে 2 নম্বর গেটের পাশে যে প্রবেশ পথ সেখানে তারা অবস্থান করছেন। জি, ধন্যবাদ শোয়েব এবং মাহফুজ জানাচ্ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের খবরাখবর। রাকসু নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিনে ছাত্রদলের অবস্থান কর্মসূচির প্রতিবাদে শিক্ষার্থীদের সাথে নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে ছাত্র শিবির। এক পর্যায়ে কোষাধ্যক্ষের কার্যালয়ে ছাত্রদলের দেয়া তালা ভেঙে ভিতরে প্রবেশ করে শিক্ষার্থীরা। পাল্টাপাল্টি অবস্থানের সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়, এতে আহত হন অন্তত 4 জন। পরে ছাত্রদলের কর্মীরা অবস্থান নেন কোষাধ্যক্ষের কার্যালয়ের ফটকে। ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এদিকে শিবির সাবেক সমন্বয়ক ও শিক্ষার্থীদের দাবি, শান্তিপূর্ণ নির্বাচন বাধাগ্রস্ত করতেই অবস্থান কর্মসূচি দিয়েছে ছাত্রদল। তফসিল ঘোষণার সময় প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন না, এখন আর তাদের ভোটার করার সুযোগ নেই বলে জানান রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার। তবে এ নিয়ে সন্ধ্যায় নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয়ের একটি বৈঠক হবার কথা রয়েছে। এদিকে উত্তেজনা সত্ত্বেও দুপুরের পর রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ আবার শুরু হয়, যা চলবে সন্ধ্যা 7টা পর্যন্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছেন মারুফ হাসান। মারুফ, এখন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন? প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আসিফ, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক পরিস্থিতি সেটি অনেকটাই শান্ত আছে, কিন্তু বিকেলে এবং আমরা সকালে দেখেছি যে পরিস্থিতিটা আরও কিন্তু উত্তপ্ত পরিস্থিতিতে ছিল। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে শান্তশিষ্ট পরিবেশেই এখানে ছাত্র শিবিরের একটি যে
প্রেস কনফারেন্স সেটি চলছে, পাশেই কিন্তু এখানে ছাত্র দলের নেতাকর্মীরা তারা তাদের অবস্থান কর্মসূচি সেটি কিন্তু শান্তশিষ্টভাবেই পালন করছে। এবং আপনি দেখেছেন যে এর আগে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা লাগিয়ে এখানে তাদের যে দাবি প্রথম বর্ষ শিক্ষার্থীদের যাতে রাকসু নির্বাচনে অন্তর্ভুক্ত করা হয় এবং তারাও যাতে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই বিষয়ের দাবিতেই কিন্তু তারা সকাল থেকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। এবং পরবর্তীতে এখানে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের সঙ্গে এবং এখানে যারা মনোনয়ন প্রত্যাশী প্রার্থী তারা যখন মনোনয়ন ফর্ম নেওয়ার জন্য রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে আসে ঠিক তখন তারা ভিতরে প্রবেশ করতে বাধা পায়, যার কারণে এখানে ছাত্র দল এবং সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি যারা মনোনয়ন প্রার্থী তাদের মধ্যে হাতাহাতি একটা পরিস্থিতি তৈরি হয় এবং একসময় দেখা যায় ধস্তাধস্তির এক পর্যায়ে 4 থেকে 5 জন শিক্ষার্থী কিন্তু এখানে আহত হয়েছে এমন আমরা দেখেছি। তবে এখন যে পরিস্থিতি সেটি একদমই শান্ত আছে। কিছুক্ষণ আগে এখানে রাকসু নির্বাচন কমিশনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে রাকসুর নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থী 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে কিনা এ বিষয়ে উপাচার্যকে জানানো হয়েছে এবং উপাচার্য একটি জরুরি মিটিং ডেকেছে, সেটি 5:30টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন আছে সেখানে অনুষ্ঠিত হবে। সেখানে ছাত্র সংগঠন সহ ক্যাম্পাসের যত অংশীজন আছে সবাইকে নিয়েই এই মিটিংটি অনুষ্ঠিত হবে। সেখানেই মূলত শিক্ষার্থীদের যে আলোচনা আছে তার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে যে এখানে রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে কিনা। এখানে আন্দোলনের সময় আমরা দেখেছি যে ছাত্রদলের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে, তাদের যে দাবি সেটি যদি না মানা হয় তাহলে পরবর্তীতে তারা বড় ধরনের কর্মসূচি পালন করবে এবং তারা তাদের অবস্থান কর্মসূচি ধরে রাখবে বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে কিনা তা আমরা পরে জানতে পারবো এবং আপনাদের জানাবো। আসিফ, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের কোষাধ্যক্ষের কার্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। মারুফ হাসান জানাচ্ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খবরাখবর। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ একাডেমিক কাউন্সিলের প্রায় 227 শিক্ষককে 3 ঘন্টা ধরে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে? হাসিব, কম্বাইন্ড ডিগ্রির দাবিতে দুপুর 1টা থেকে অর্থাৎ এখন পর্যন্ত প্রায় 4 ঘন্টা ধরে কিন্তু শিক্ষার্থীরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের যে রয়েছে সেখানে 127 জন শিক্ষক সহ এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তারা কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন এবং তাদের যে দাবি কম্বাইন্ড ডিগ্রি সেটি দাবিতেই কিন্তু এই আন্দোলন চলছে। শিক্ষার্থীরা বলছেন যে 45 দিন ধরে তারা এই অ্যানিম্যাল হাজবেন্ডারি এবং ভেটেরিনারি সায়েন্সের যারা বিভাগের যারা শিক্ষার্থী রয়েছেন তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এই 45 দিন তাদের কোনো ক্লাস পরীক্ষা, কোনো ক্লাস বা সম্পূর্ণ একাডেমিক কার্যক্রম কিন্তু আসলে একদম সম্পূর্ণ বন্ধ ছিল এবং সর্বশেষ আজকে শিক্ষকরা একাডেমিক কাউন্সিলে তাদের একটি সিদ্ধান্তের কথা জানাতে চেয়েছিলেন এবং সেই জন্য সকাল 10টা থেকে শিক্ষকরা শিল্পাচার্য জয়নুল আবেদিন এই যে মিলনায়তন রয়েছে সেই মিলনায়তনে তারা কিন্তু আজকে এই আলোচনায় বসেন এবং দুপুর 1টার দিকে কিন্তু শিক্ষকরা একটা সিদ্ধান্ত শিক্ষার্থীদের জানানো হয়, সেটি হলো অ্যানিম্যাল হাজবেন্ডারি এবং ভেটেরিনারি সায়েন্স দুটো ডিগ্রি তো থাকবে, পাশাপাশি কম্বাইন্ড ডিগ্রি মোট 3টি ডিগ্রি তারা চালু করতে চাচ্ছেন। কিন্তু শিক্ষার্থীরা কিন্তু একটি ডিগ্রি চেয়েছেন, যে শুধুমাত্র কম্বাইন্ড ডিগ্রি, এবং এরপরে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের যে দুটো ফটক রয়েছে দুটো ফটকে কিন্তু তালা ঝুলিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে উপাচার্য সহ 127 জন শিক্ষক তারা কিন্তু অবরুদ্ধ হয়ে পড়ে। এবং শিক্ষকরা যে দাবিটি করছেন যে প্রাণী চিকিৎসা ও প্রাণী উৎপাদন দুই ক্ষেত্রে কিন্তু প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও কম্বাইন্ডের সমান সুযোগ নিশ্চিত করতে কম্বাইন্ড যে বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিগ্রি চালু করতে হবে এবং দেশে বর্তমানে ভেটেরিনারি সায়েন্স ও অ্যানিম্যাল হাজবেন্ডারি একীভূত করে কম্বাইন্ড ডিগ্রি দেওয়া হচ্ছে 7টি বিশ্ববিদ্যালয়, যেখানে একটি মাত্র ডিগ্রি প্রাণী চিকিৎসা উৎপাদন সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত থাকায় গ্র্যাজুয়েটটা সরকারি এবং বেসরকারি পর্যায়ে কিন্তু সব ধরনের পদের জন্য আবেদন করতে পারছেন। অথচ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এখনও 2টি অনুষদ পৃথকভাবে থাকায় অ্যানিম্যাল হাজবেন্ডারি এবং গ্র্যাজুয়েটরা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে অবহেলিত হচ্ছে এবং দাবি না মানা পর্যন্ত, তারা যেটা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই শিক্ষকদেরকে আসলে অবরুদ্ধ থাকতে হবে এবং তারা আসলে তালা খুলবেন না। এবং আজকে শিক্ষার্থীরা যেটা বলছেন যে তাদের এই আন্দোলন চলছে এবং দাবি না মানা
পর্যন্ত এই আন্দোলন চলবে। তো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সকাল থেকে আমরা দেখতে পেয়েছি কৃষি অনুষদের শিক্ষকরা আজকে রেলপথ অবরোধ করেছিলেন একটি আন্দোলনে, সেখানে 4.5 ঘন্টা রেল বন্ধ ছিল এবং পরবর্তীতে 1টার পর থেকে কম্বাইন্ড ডিগ্রি দাবিতে এনিম্যাল হাজবেন্ডারি এবং ভেটেরিনারি শিক্ষার্থীরা কিন্তু এখানে অবরুদ্ধ অবস্থায় শিক্ষকদের রেখে কিন্তু তারাও কিন্তু আন্দোলন চালাচ্ছেন এবং এখন পর্যন্ত কিন্তু প্রশাসনের পক্ষ থেকে শিক্ষকদের পক্ষ থেকে কোনো বার্তা কিন্তু আসেনি শিক্ষার্থীদের জন্য। সব মিলিয়ে এই ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ আমার কাছে। হাসিব। ময়মনসিংহ থেকে সহকর্মী ইমতিয়াজ আহমেদ জানাচ্ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের খবরাখবর। এদিকে জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। 6ষ্ঠ দিনের মতো প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা, তবে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করেন কোনো প্রার্থী। সাপ্তাহিক ছুটির পর রোববার সকালে ক্লাস কার্যক্রম শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয় ক্যাম্পাস, তাই বিভিন্ন অনুষদের প্রবেশ মুখে প্রচারপত্র বিলি করেন প্রার্থীরা। ক্যাম্পাস নিয়ে তাদের ভাবনা শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন। ছাত্র সংগঠনগুলোর বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও প্রচারণায় অংশ নেন। তবে ডাকসু ঘিরে টাকার ছড়াছড়ি হচ্ছে, তবে প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। এদিকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী ফাহমিদা আলম। এদিকে এই রিটকারী বামজোটের নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়েছেন SM ফরহাদ। তিনি বলেন, বাধা, ষড়যন্ত্র কিংবা অপকৌশল মারিয়ে পথ চলা অব্যাহত থাকবে। অন্যদিকে শেষ সময়ে এসে কোনো প্রার্থীর বিরুদ্ধে রিট ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে বলে মন্তব্য করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম। আমি যদি নির্বাচিত হই তাহলে আমি প্রথম বর্ষ থেকে বৈধ সিট নিশ্চিত করব। কিভাবে করব? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যেসব ব্যাস এবং ভবন আছে সেগুলো ভাড়া নেওয়া এবং ভাড়া নেওয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিকভাবে তাদেরকে সিটের ব্যবস্থা করা যায়। যদি সেটা করা না হয় তাহলে আবাসন বৃত্তি দেওয়া যায়। মুক্তিযুদ্ধকে ধারণ করেন না, তার সাংগঠনিক পদ অনুযায়ী তিনি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে আছেন সেই অনুযায়ী তিনি আসলে তো সেই হিসেবে মানে তিনি আসলে এই ডাকসু নির্বাচনে তার প্রার্থিতার বিষয়ে আমরা এই বিষয়টি আনার চেষ্টা করেছি বা এই বিষয়ে আমার রিটের মূল বক্তব্য। এদিকে ডাকসু নির্বাচন উপলক্ষে তৃতীয় দিনের মতো প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। এ নিয়ে আরও জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, প্রচারণা কতটা জমে উঠেছে এ বিষয়ে বিস্তারিত জানাবেন। হাসিব, ৩৩ বছর পর ১০ম ডাকসু নির্বাচন অনুষ্ঠানের জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়টি সাধারণ শিক্ষার্থী এবং প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু মুখিয়ে রয়েছেন কখন সেই কাঙ্ক্ষিত ক্ষণটি আসবেন। সেই নির্বাচন অনুষ্ঠানের টিকে উপভোগ করার লক্ষ্যে সেই নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ডাকসু বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আমরা দেখেছি ১১,৯১৯ জন ভোটার রয়েছে। সেই ভোটারদের ধারে ধারে কিন্তু সর্বমোট ১৭৯ জন যে প্রার্থী রয়েছে, ২৫টি পদের বিপরীতে ১৭৯ জন কিন্তু এই ডাকসু নির্বাচনে লড়বেন। তারা কিন্তু ১১,৯১৯ জন ভোটারের ধারে ধারে বিভিন্ন সময় কিন্তু তারা সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু তাদের সাথে মিলিত হচ্ছেন, কথা বলছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররা আসলে কি ধরনের কি চাচ্ছে, তাদের প্রত্যাশা কি, সে ধরনের বিষয়গুলো কিন্তু প্রার্থীরা বোঝার চেষ্টা করছেন। গোটা ক্যাম্পাস জুড়ে কিন্তু নির্বাচনী আমেজ বিরাজ করছে এবং সকাল থেকে মধ্যরাত অবধি কিন্তু এই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং বিভিন্ন ডিপার্টমেন্টে যাচ্ছেন। বটতলা, শহীদ মিনার, ডেইরি গেট সহ বিভিন্ন জায়গায় যেখানে আসলে মুরাদ চত্বর শিক্ষার্থীদের আনাগোনা বেশি সেখানেই কিন্তু প্রার্থীরা যাচ্ছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন। সব মিলিয়ে একটি নির্বাচনী আমেজ কিন্তু বিরাজ করছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে। তবে কিছুটা প্রতিবন্ধকতা বা কিছুটা সমস্যার কথা কিন্তু শিক্ষার্থীরা বলছেন। আমরা একজন নারী শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন তিনি প্রার্থী, নারী প্রার্থী, এজিএস প্রার্থী। তিনি বলছিলেন যে তিনি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। শুধু তিনিই নন, তার পরিবারকে নিয়েও নানাভাবে অনলাইনে বিষোদ্গার করা হচ্ছে, বিভিন্ন রকমের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, যেটি অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত বলছেন এবং তারা বলছেন যে এটি বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন কিংবা নির্বাচন কমিশনের একটি দুর্বলতা এবং উদাসীনতার কারণে এমনটি হচ্ছেন। অন্য একটি বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেছেন ভোটার এবং প্রার্থী যারা রয়েছেন। তারা বলছেন যে বহিরাগত যারা রয়েছে তাদের প্রবেশে কিন্তু পুরোপুরি নিষেধাজ্ঞার কথা ছিল, সেটিও কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি, যে কারণে একটি শঙ্কা কিন্তু প্রকাশ করছেন এবং প্রশাসনের উদাসীনতার কথা কিন্তু বিশ্ববিদ্যালয়টির প্রার্থী এবং সাধারণ ভোটার রয়েছেন তারা বলছেন কোনো রকম কালক্ষেপণ ছাড়াই
একটি সুষ্ঠু নির্বাচন যাতে অনুষ্ঠানের আয়োজনের লক্ষ্যে কিন্তু বিশেষ করে একটু কথা বলে শেষ করতে যাচ্ছি যে ছাত্রত্ব যারা যে অছাত্র যারা রয়েছেন তাদের যাদের ছাত্রত্ব ইতিমধ্যে শেষ হয়েছে তারাও কিন্তু হলে এখনো পর্যন্ত অবস্থান করছেন, তাদেরকেও কিন্তু সুষ্ঠু নির্বাচনের একটি অন্তরা হিসাবে সাধারণ শিক্ষার্থীরা দেখছেন। তাদের দাবি নির্বাচনের আগেই যাতে অছাত্র যারা রয়েছেন তাদেরকে যাতে হল থেকে বের করা হয় এবং যারা বহিরাগত এখনো ক্যাম্পাসের ভিতরে আসছেন সেই আসা যাওয়া যাতে বন্ধ করতে প্রশাসন ভূমিকা নেয়। এই ছিল জাকসুর সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে এখনও সংশয় রয়েছে, তবে নিরপেক্ষ নির্বাচন করতে এই কমিশন সক্ষম হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে নির্বাচন কমিশনের সাথে সীমানা নির্ধারণ ও আরপিও সংক্রান্ত জটিলতা নিরসনে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হয়। পরে গণমাধ্যমে রুহুল কবির রিজভী বলেন, নানা স্তরে দোষরা বসে আছে, ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়, এতে অনেক জটিলতা রয়েছে। বক্তব্যের শেষে তিনি জানান, নুরুল হক নূরের ওপর হামলা নিন্দনীয়, যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত করা উচিত। অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয় তো আমাদের এখনো সংশয় রয়েছে যে আসলে এটা কতটুকু হওয়া সম্ভব বা কতটুকু করা যায়, এই নির্বাচন কমিশনের সেই সক্ষমতা রয়েছে কিনা। দোসররা তারা নানাভাবেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে বিঘ্নিত হয়, না করা যায়, সেটা নানা ধরনের তারা কলাকৌশল এবং সুদূর প্রসারী ষড়যন্ত্রের সাথে যুক্ত রয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করা আর আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নিরাপত্তা দেয়া। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, যেসব দলের কার্যক্রম নিষিদ্ধ তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে। কতটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং নিরাপদ হবে তা নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলির উপর। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। এই ঐক্যে যদি ফাটল ধরে, এর মধ্যে কিন্তু ফ্যাসিস্ট দৃশ্যরা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এই আমরা দায়িত্ব নেওয়ার পরে 1604টা অবরোধ হয়েছে রাস্তায়, এইটা করছে 123টা সংগঠন। এই যানজটের কিন্তু একটা বড় কারণ হলো, একটা রাস্তা যদি একটা কোনা ব্লক হয়ে যায়, পুরা ঢাকা শহর কিন্তু এফেক্টেড হয়ে যায়। তা আমি সবার কাছে একটা অনুরোধ করব যে এটা যদি একটা পার্টিকুলার জায়গা, যেমন যেখানে মাঠ রয়ে গেছে অথবা সরোয়ার্দী উদ্যান রয়ে গেছে, এই সব জায়গায় যদি করে তো কিন্তু জনদুর্ভোগটা কমে। দেশে এখনও প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রেও রয়েছে নানা বাধা। নির্বাচনী প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি সংক্রান্ত জাতীয় পরামর্শ শীর্ষক এক আলোচনা সভায় সব মন্তব্য করেছেন আগত বক্তারা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ নির্বাচন কমিশনের সাথে অংশীদারিত্বে ইউএনডিপি এর ব্যালট এবং ডিআরআইপি প্রকল্পের সেমিনারের আয়োজন করা হয়। বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম তা এখন অনেকটা প্রকল্প ভিত্তিক হয়ে পড়েছে। দাতারা যেভাবে চায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করা সংগঠনগুলো সেভাবেই তাদের কর্মসূচি তৈরি করে। ফলে অনেক সংগঠন প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটের অধিকার নিয়ে কথা বললেও তা প্রকল্পের সময় পর্যন্ত স্থায়ী হয়, যা বেশ দুঃখজনক প্রতিবন্ধী ভোটারদের জন্য। ভোটার তালিকায় রেজিস্টার্ড প্রতিবন্ধী ভোটারের সংখ্যাটা কত, এটা না জানলে কিন্তু প্রতিবন্ধী মানুষের অবস্থানটাও জানা যাবে না, এবং তাদেরকে ভোট কেন্দ্রে যাওয়া, ভোট কেন্দ্রে প্রবেশ করা এবং যে সকল সুযোগ সুবিধা নিয়ে ভোট প্রদানে অংশগ্রহণ করা, এই কাজগুলো কিন্তু সম্পন্ন করা কঠিন হবে, অসম্ভবের মতো হয়ে যাবে। প্রতিবন্ধী নারীদের রাজনীতিতে অংশগ্রহণে যাতে নিশ্চিত করে, সেই জায়গাগুলোতে আমরা যেন আরেকটু বেশি বেশি করে কাজ করি। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের। সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে। আগামী এক সপ্তাহের মধ্যে বাড়ি ফিরতে পারার সম্ভাবনা রয়েছে তার। সকালে এ তথ্য জানালেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ঢাকা মেডিকেলের পরিচালক জানান, নাক ও চোয়ালের হাড় ভাঙা
মস্তিষ্কে রক্তক্ষরণ ও চোখে আঘাত নিয়ে ভর্তি হয়েছিলেন নূর। তার চিকিৎসার জন্য নাক, কান, গলা ও নিউরোসার্জন সহ 6 সদস্য বিশিষ্ট বোর্ড গঠন করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ কমে এসেছে, সার্বিক অবস্থারও কিছুটা উন্নতি হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে নূর বাড়ি ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন পরিচালক। তবে মানসিক ট্রিমার কারণে কিছু জটিলতা আছে বলেও জানান তিনি। এখন উনি ভালো আছেন, তবে একটু যেটা হয় এই ধরনের একটা ব্লান্ট ট্রমা বা এই ধরনের ফ্র্যাকচার হয়েছে কিছু, সেই জন্য ওনার কিছু ব্যথার কমপ্লেন আছে, একটু ঘুমের সমস্যা হচ্ছে। এটাই উনি আমাকে আজকে একটু আগে যখন আমি দেখে আসলাম আমাকে জানালেন। একটু সোয়েলিং আছে ব্রেনে, এটাও আশা করছি আমরা, নিউরোসার্জন যেটা বলেছেন যে এটা কয়েকদিনের মধ্যে আশা করি রিজলভ হয়ে যাবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন টেলিফোন করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, সকাল 10টার দিকে ফোন করে নূরের শারীরিক অবস্থার খোঁজ নেন রাষ্ট্রপতি। তিনি নূরকে প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন। নূরের দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রপতি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন। এই জঘন্য হামলায় জড়িতদের ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন রাষ্ট্রপতি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলা দেশ এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। 5ই আগস্ট 24-এর স্বৈরাচারের পলায়নের পর যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দোসর, স্বৈরাচারের দোসররা এখনও যে ঘাপটি মেরে আছে, যেটা সবসময় বিএনপি সহ সকল রাজনৈতিক দল বলে আসছিল, তারা যেমন প্রশাসনে আছে, বিচারালয়ে আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা যা আছে তার প্রমাণ রেখেছে গতকালকে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন আইনজীবী অধিকার পরিষদের সুপ্রিম কোর্ট বার ইউনিটের নেতারা। রোববার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে আইনজীবী নেতারা বলেন, নুরুল হক নূরের ওপর হামলা করা হয়েছে পরিকল্পিতভাবে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর এমন আচরণ কাম্য নয়। নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর যারা হামলা করছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান আইনজীবী অধিকার পরিষদের নেতারা। রমনা থানার গাড়ি ভাঙচুর ও বিস্ফোরক আইনের মামলায় সম্পৃক্ততা না পাওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে অব্যাহতি দিয়েছেন আদালত। দুপুরে মুখ্য মহানগর হাকিম আদালতে শুনানি শেষে এ তথ্য নিশ্চিত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মিসবাহ। এই মামলাকে মিথ্যা উল্লেখ করে তিনি বলেন, শুধু হয়রানি করার উদ্দেশ্যেই বিএনপি মহাসচিবকে মামলায় জড়ানো হয়েছিল। মির্জা ফখরুলের আইনজীবী জানান, এরকম 2 শতাধিক মামলাই করা হয়েছিল মির্জা ফখরুলের নামে। এ সময় মির্জা ফখরুলের নামে এখনও প্রায় 30টার মতো মামলা আছে বলে জানান তার আইনজীবী। বিগত 2/3/2013 ইংরেজি তারিখে একটি ঘটনার মামলা, এই মামলায় 28 জন সহ একই ঘটনায় রমনায় 2টা, পল্টনে 2টা এবং শাহজাহানপুর থানায় 1টা, মোট 5টি মামলা করে। মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আমলে গ্রহণের আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে 561-এ আবেদন করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষ শুনে, রাষ্ট্রপক্ষ এবং আমাদের কাছে শুনে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই মামলায় যে আমলে নেওয়া হয়েছিল সেই আমল থেকে অব্যাহতি দিয়েছেন। দেশের গণমাধ্যম যেভাবে চলছে তাতে দোকানদার হওয়া গেলেও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সকালে রাজধানীর ফার্মগেটে ডেইলি স্টার ভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে অংশীজনদের অংশগ্রহণে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। আমি আপনি দোকানদার হব, কিন্তু আমি চাইব যে আমি 4th স্টেটের ট্রিটমেন্ট পাবো, হবে না। রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে এই যে এত অসংখ্য টিভি সবগুলোকে চালু রেখে আলোচনাটা করুন তো। ওনারা যখন ক্ষমতায় যাবেন, আজ হোক, কাল হোক, পরশু হোক, তারপর দিন হোক, যাবেন তো ক্ষমতায়, আপনাদের কাছেই তো আসতে হবে।
তাই না? আপনারা কি বলবেন, কিভাবে বলবেন, সেই স্বাধীনতা আপনি কিভাবে নিশ্চিত করবেন? ধরেন এখনই, জিজ্ঞাসা করে কি প্রতিশ্রুতি দিচ্ছে, কি অঙ্গীকার করছে। দেশের মোট রপ্তানির প্রায় ৫% লেনদেন হয় এক্সিম ব্যাংকের মাধ্যমে। তাই ২ বছর সময় দিলে ব্যাংকটি শতভাগ ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ জানিয়েছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন। খেলাপি ও মন্দ ঋণ আদায়ে ব্যাংক বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। শরিয়া ভিত্তিক 5 ব্যাংক একীভূতকরণের আনুষ্ঠানিকতায় আজ এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠকের কথা ছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের। তবে অসুস্থ থাকায় গভর্নর বৈঠকে উপস্থিত হতে পারেননি। ফলে সকাল থেকে 2 ঘন্টারও বেশি সময় অপেক্ষা করার পর চলে যান এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা। বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন জানান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সময় দিলে আগামীকাল কিংবা পরশু আবার বৈঠক হবে। তিনি বলেন, বর্তমানে ব্যাংক ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বিশাল গ্রাহক ভিত্তি থাকার কারণে সামনে আরও অগ্রগতি হবে। এদিকে সভার সূচি অনুযায়ী আগামীকাল সোমবার গভর্নরের সঙ্গে বৈঠক হবার কথা রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের। আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলায় নিহত হয়েছেন সাবেক ইউপি সদস্য দোজাহান সহ 2 জন, আরও আহত হয়েছেন 4 জন। পুলিশ জানায়, মৌগাতি ইউনিয়নের জামাটি এলাকায় দোজাহান মেম্বারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল প্রতিপক্ষ কয়েকটি গ্রুপের। এরই জেরে শনিবার রাতে নেত্রকোনা শহরের বিএনপি জেলা কাউন্সিল অধিবেশন শেষে বাড়ি ফেরার পথে অতর্কিতভাবে দোজাহান মেম্বারের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় দোজাহান মেম্বারের। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আসিয়ানের সদস্য হতে বাংলাদেশের প্রতি ফিলিপিন্সের সমর্থন থাকবে। দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজের উদ্যোগে আয়োজিত সেমিনারে কথা বলেন দেশটির রাষ্ট্রদূত H.E. নিনা পি কিংলেট। এ সময় রোহিঙ্গা সংকট নিরসনে সহযোগিতার আশ্বাস দেন তিনি। জানান, বাংলাদেশিদের জন্য ভিসা পদ্ধতি আরও সহজ করতে প্রক্রিয়া চলমান রয়েছে। Under the rules of ASEAN, you actually have third country committees in dialogue partners of ASEAN. Here in Bangladesh, it developed as a group, but we only have 8 members. So you understand there are challenges in terms of coining it as an ASEAN committee, but nonetheless, it's an opportunity for us to share and discuss opportunities identified by the member countries while here in Dhaka. কন্টেইনার পরিবহনে বৈশ্বিক তালিকায় এক ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর। আন্তর্জাতিক শিপিং বিশ্লেষক সংস্থা লয়েডস লিস্ট প্রকাশিত তালিকায় বিশ্বের শীর্ষ 100 বন্দরের মধ্যে চট্টগ্রামের অবস্থান এখন 68তম। গত বছর যা ছিল 67তম। বিশেষজ্ঞরা বলছেন, অবকাঠামো উন্নয়ন, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং সেবা বৃদ্ধি না হলে প্রতিযোগিতায় আরও পিছিয়ে পড়তে পারে দেশের প্রধান সমুদ্র বন্দর। তালিকায় শীর্ষে রয়েছে চীনের সাংহাই বন্দর, দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর বন্দর ও তৃতীয় অবস্থানে আছে চীনের নিংবো বন্দর। চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCOর সম্মেলনে সাইডলাইনে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তাদের এ বৈঠকে শত্রুতা ভুলে বেইজিংয়ের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতি দেন মোদী। অপরদিকে জিনপিং জানান, বৈশ্বিক পরিবর্তনের যুগে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চান তিনি। এতে করে বরফ গলতে শুরু করেছে চীন ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের তিক্ত সম্পর্কের। এর মধ্যে সম্মেলনে যোগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সহ 20টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নেবেন সম্মেলনে পুতিনের সঙ্গেও বৈঠক করবেন মোদী। রয়েছে পুতিন, শি জিনপিং ও মোদীর ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনাও।
18 বছরে 1,30,000-এর বেশি মানুষ নিখোঁজের ঘটনায় মেক্সিকোর বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। মেক্সিকো সিটি সহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ চলছে, যেখানে গুমের ঘটনা প্রকাশ্য আনতে এবং তা বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাচ্ছেন নিখোঁজদের স্বজন, বন্ধু ও মানবাধিকার কর্মীরা। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে 2007 সালে তৎকালীন প্রেসিডেন্ট ফেলিপে ক্যালডেরন কর্তৃক মাদক বিরোধী যুদ্ধ ঘোষণার পর থেকে দেশটিতে গুমের ঘটনা বাড়তে থাকে, যা বর্তমানে 1,30,000 ছাড়িয়ে গেছে। এ অবস্থায় নিখোঁজদের সন্ধানে বুসকাদোর্স নামের অনুসন্ধানী দল গড়েছে প্রিয়জনহারা পরিবারগুলো। এবার খেলার খবর। সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপে নিয়ম রক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে 4-3 গোলে জিতেছে বাংলাদেশ। ভুটানের চ্যাংলি মিথান স্টেডিয়ামে মাত্র 30 সেকেন্ডে গোল উৎসবে মাতে বাংলাদেশ। মামনি চাকমার পাসে হেড থেকে গোল করেন পূর্ণিমা। ফুটবলে বয়সভিত্তিক এই টুর্নামেন্টে এটি দ্রুততম গোলের রেকর্ড। 8 মিনিটের ব্যবধানে অনুষ্কা কুমারীর গোলে সমতায় ফিরে ভারত। 33 মিনিটে ভারতের ডিফেন্ডারদের অমনোযোগিতায় প্রথমে সৌরভী আকন্দের কাছে সুযোগ আসে গোল করার, তবে এই ফরওয়ার্ড সেটা হাতছাড়া করলে আরেক খেলোয়াড় আলপি আক্তার কাজে লাগিয়েছে দারুণভাবে। বিরতির আগে 2-1 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও বাংলাদেশের গোল উৎসব। একাই ডি বক্সের ভেতরে ঢুকে গোল করেন সৌরভী। পরে দারুণভাবে 2 গোল করে ম্যাচে ফিরে ভারত। শেষ পর্যন্ত বাংলাদেশের ডেরায় গোল উৎসবে নিজেদের শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারানোর নিজের ছন্দ খুঁজে পেয়েছেন তাসকিন আহমেদ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে জানান, বাংলাদেশের সেরা ব্যাটিং উইকেটের খেলাটা চ্যালেঞ্জিং হলেও বেশ উপভোগ্য ছিল ম্যাচটা। ইনজুরি থেকে এসে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে স্টার্ট করছি, রিদমে একটু বাইতে একটু কষ্ট হচ্ছিল, বাট গেটিং বেটার। সোফার বাংলাদেশের বেস্ট ব্যাটিং ট্র্যাক এটাই, তো একটু চ্যালেঞ্জিং ছিল, বাট এনজয় করছি ওভারঅল। লাইফের ভালো কন্ট্রিবিউশন ছিল, বোলিংও 2টা উইকেট নিয়েছে, ব্যাটিংও দারুণ ফিনিশ করছে। লিটন ব্যাটেড এক্সট্রিমলি ওয়েল, মাশাআল্লাহ। আসলে লিটনের ভালো খেলাটা বা ফর্মে থাকাটা আমাদের টিমের জন্য অনেক জরুরি, তো মাশাআল্লাহ ও রিসেন্টলি মানে ফর্মে আসতেছে। ওভারঅল ভালো ক্রিকেটিং কন্ডিশন, তো এটা আমার মনে হয় এশিয়া কাপের আগে একটা ভালো প্রিপারেশনই হচ্ছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।